হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএসসি ডিজিটাল। আর আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আমি রয়েছি জিওগ্রাফি দীপক স্যার। ইতিমধ্যেই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ক্লাসটা কিন্তু জমজমাটি হতে চলেছে। তার কারণ কি, ডিসেম্বর মাসে কিন্তু হতে চলেছে আমাদের বহু প্রতীক্ষিত 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমস। তো সেই জন্য আমি জিওগ্রাফি দীপক স্যার প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য রেখেছি প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস প্রিলিমস থেকে জিওগ্রাফি থেকে যে প্রশ্ন এসছে প্রত্যেকটা বছর ধরে আমি সলভ করাবো। মানে এই মহাযজ্ঞ চলবে আমাদের কিন্তু ডিসেম্বর মাসে প্রিলিমস হওয়ার আগে পর্যন্ত। আর আজকের ক্লাসে আমি করাবো তোমাদের 2014 সালের ডাব্লিউবিসিএস প্রিলিমসে যে সকল ভূগোলের প্রশ্ন এসছে সবগুলো, এবং শুধুমাত্র সেটা সলভ করাবো না, ওই টপিক রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে চলেছে সবই কিন্তু করাবো। আর পেছনে দেখতেই পাচ্ছ জিএসসি ডিজিটাল, যেখানে পড়লেই কিন্তু সরকারি চাকরি। তাই তোমরা কি করবে, তোমরা কিন্তু ইতিমধ্যে দেখতেই পেয়েছো যে আমরা এই রকম ইনিশিয়েটিভ অনেক নিচ্ছি, প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের ওপরে, প্রত্যেকটা পরীক্ষাকে কেন্দ্র করে অনেক ক্লাসেস কিন্তু আমরা প্রোভাইড করছি। তাই তোমরা প্রত্যেক দিন যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি ওটা কিন্তু দেখতে ভুলবে না। তো দেখে নিই আমাদের আজকের ক্লাসে। দেখো, তো দেখতেই পাচ্ছ 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমসকে কেন্দ্র করে যে মহাসংগ্রাম, ডাব্লিউবিসিএস 2024 মহাসংগ্রাম, বিগত বছরের ভূগোল থেকে যা প্রশ্ন এসছে সবই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করব। তো আজকে আমরা কি করছি, 2014 সালে জিওগ্রাফি থেকে যা প্রশ্ন এসছে সেগুলো কিন্তু কমপ্লিট সলিউশন, তার সঙ্গে সেই টপিক থেকে আর যা প্রশ্ন আসতে পারে সেগুলো সবই কিন্তু আমরা সলভ করব। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই আমাদের কি রয়েছে। 2014 সালে যে ফার্স্ট কোয়েশ্চেনটা এসেছিল ভূগোল থেকে, সেটা বলছে দ্য সয়েল অফ দ্য সুন্দরবন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, মানে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এটা তোমরা সবাই জানো, পরীক্ষায় যখন যারা দিয়েছিলে বা যারা দেবে এটা কিন্তু ভালো করে দেখে যাবে। আর যারা আমার ক্লাসটা অলরেডি করে ফেলেছো ক্লাসে বসে, তারা কিন্তু জানো উত্তরটা কি। তো উত্তর কিন্তু হবে অপশন বি, ক্লেই স্যালাইন সয়েল। তার কারণ কি, সুন্দরবন অঞ্চল হচ্ছে কি সমুদ্রের একদম পাশে, বে অফ বেঙ্গল, যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। তাই মাটিটা কি হতে হবে, লবণাক্ত মাটি হতে হবে। তো লবণাক্ত যে কাদা মাটি সেটা সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর তার সঙ্গে আমাকে কমেন্ট করে একটা জিনিস বলবে তোমরা অবশ্যই, যে পশ্চিমবঙ্গে কোন ধরনের সয়েল বেশি দেখতে পাওয়া যায়, কোন ধরনের সয়েল পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। তাহলে এটা কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গে কোন ধরনের সয়েল ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়। তো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে যে ডাব্লিউবিসিএস এক্সাম, এটা হট একটা কোয়েশ্চেন, মানে কি বলতে পারি একটা হট টপিক। তো দেখো, জলপাইগুড়ি শহরটা, মানে জলপাইগুড়ি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার। তাহলে জলপাইগুড়ি শহরটা কোন নদীর তীরে অবস্থিত। আমি যখনই ক্লাসে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়াই, আমি কিন্তু ধরে ধরে পড়াই পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে সদর শহরগুলো সেগুলো কোন নদীর তীরে অবস্থিত। তো তোমরা যারা জানো কমেন্ট করে জানাও, আর যারা জানো না তারা দেখে নাও, যেন এই প্রশ্নটা পরীক্ষা যদি আসে, আবার আসতেই পারে। কে বলেছে যে 2014 সালে এসছে বলে আসবে না, এরপরেও তো এসছে, তাহলে এবারও আসতে পারে। তাহলে উত্তর কি হবে, তিস্তা এবং করলা। তাহলে সুন্দরবন অঞ্চলে কি বলে, আমাদের জলপাইগুড়ি শহরটা কোন নদীর তীরে, তিস্তা এবং করলা নদীর তীরে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে। বলো তো, উত্তরবঙ্গেরই যে কুচবিহার শহরটা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, তো এই কুচবিহার শহরটা এটা কোন নদীর তীরে, এটা কিন্তু ঝটপট কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানাও। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, 3 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিকেম ওয়ার্ল্ড হেরিটেজ ইন, মানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোনটা, যেটা টয় ট্রেন, মানে সবারই স্বপ্ন থাকে কি যে দার্জিলিং গেলে অন্তত একবার টয় ট্রেনটা চড়বো। তো সেটাকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে। তাহলে উত্তর কি হবে, হ্যাঁ একদমই ঠিক তোমরা, উত্তর হবে 1999 সালে। তাহলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয় ইউনেস্কো দ্বারা, সেটা কত সালে, সেটা হচ্ছে 1999। আচ্ছা, তোমার জন্য একটা প্রশ্ন রইল, আচ্ছা বলো তো, এই তো ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করলো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এই ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে। আর তার সঙ্গে আমাকে বলো, এটা তো ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে 1999,
তো পশ্চিমবঙ্গে আরও একটা ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে যার নাম হচ্ছে সুন্দরবন। তাহলে সুন্দরবনকে কত সালে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা বিগত বছর প্রশ্নগুলো দেখেছো তারা দেখবে এই প্রশ্নটা কিন্তু বহুবার এসছে। আমি বলতে পারি যে এই প্রশ্নটা আসতেই পারে, তার কিন্তু প্রায় বলতে পারি 90% কিন্তু চান্সেস রয়েছে এবারে আসতে পারে। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে? চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও তোমরা তাড়াতাড়ি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়ার ইজ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড, মানে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এটা কোথায় অবস্থিত? তো ভারতের যে অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে আমাদের, সেটা সবাই জানো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে। আমি ক্লাসে তো বহুবার করেছি, যখন আমি কি করাই তোমাদের প্রত্যেকটা অর্গানাইজেশন এবং তার যে মানে বলতে পারি হচ্ছে হেডকোয়ার্টার বা হচ্ছে সদর বা তার কি তার গবেষণা কেন্দ্র, সেটা কিন্তু বহুবার ক্লাসে করিয়েছি। এটা তো প্রত্যেকবারই আমি করাই, যখন আমি ফরেস্ট করাই তখন তো তোমরা জানোই যে ভারতের ফরেস্ট রিসার্চ সেন্টার এটা রয়েছে কোথায়? দেহরাদুন। তাহলে উত্তরাখণ্ডের দেহরাদুনে রয়েছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র। আর তোমরা ঝটপট কমেন্ট বক্সে আমাকে একটা জিনিস বলো, এটা তো গেল হচ্ছে অরণ্য গবেষণা কেন্দ্র। আচ্ছা, এইটা হচ্ছে এসওআই। আচ্ছা, এসওআই এর ফুল ফর্ম কি এটা কমেন্ট বক্সে জানাও। আর এসওআই এর সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যে এসওআই এর ফুল ফর্মটা কমেন্ট বক্সে লিখবে, তার সঙ্গে নিচে কি লিখবে এর হেডকোয়ার্টার বর্তমানে কোথায় রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলছে হু প্রিপেয়ার্স দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া, মানে ভারতের যে ভূ মানচিত্র এটা কোন সংস্থা প্রকাশ করে? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ভারতের যে ভূ মানচিত্র, আচ্ছা তোমরা অনেকেই যারা দেখবে 11-12 যাদের হচ্ছে ভূগোল ছিল, আমাদের কিন্তু টোপোশিট কিন্তু করতে হতো। সেই টোপোশিট কিনতে কিন্তু আমরা পার্কশিটে একটা বিশেষ অর্গানাইজেশন বা সংস্থায় যেতাম। আর যারা করেছো তারা অবশ্যই দেখবে এই ম্যাপ যে রয়েছে টোপোশিট, তার তলায় কিন্তু কোন সংস্থা প্রকাশ করে সেটাও দেওয়া আছে। তো সেটা বলছে কে, কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে? তাহলে উত্তর কি হবে? সার্ভে অফ ইন্ডিয়া। ভুল করেও কিন্তু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করবে না, উত্তর হবে সার্ভে অফ ইন্ডিয়া। এই সংস্থায় কিন্তু প্রকাশ করে কি আমাদের ভূমানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, বা যাকে আমরা টোপোশিট বলি। এটা সম্পর্কিত আরো একটা প্রশ্ন, এটা হচ্ছে আমাকে ঝটপট কমেন্ট বক্সে বলো জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কি লিখবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় এবং কত সালে এটাকে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য রৌরকেলা স্টিল প্লান্ট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? রৌরকেলা স্টিল প্লান্টটা কোথায় রয়েছে? এখানে উত্তরটা বলার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, যে দেখবে 1956 মার্ক করে রাখো, পারলে এটাকে যতগুলো স্টার পারে দাও, কেন এটা কিন্তু প্রিলিমসে, মেন্সে, বিভিন্ন পরীক্ষায় যেখানেই দাও খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হয় কত সালে? 1951 সালে, 1951। যেটা ছিল কিসের উপরে? অ্যাগারিয়ান মডেল, যাকে বলা হয় হ্যারোডোমার মডেল। আর 1956 সাল, এই সালটায় কি হয়েছিল? প্রশান্ত চন্দ্র মহলানবিশ তার পৃষ্ঠপোষকতায় হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যাকে বলা হয় মহলানবিশ প্ল্যান, যেটা কি ভারী শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। তো তোমরা আমাকে একটা জিনিস বলবে, কমেন্ট করে জানাবে, আমি আনসারটাকে বলে নিই। রৌরকেলা স্টিল প্ল্যান্টটা এটা বলছে কোন নদীর তীরে? এটা উত্তর হবে ব্রাহ্মণী নদীর তীরে। তো তোমরা কমেন্ট বক্সে গিয়ে চটপট কমেন্ট করে দাও যে কোন দুটি নদী মিলিত হয়ে ব্রাহ্মণী নদী নাম হয়েছে? কোন দুটি নদী মিলিত হয়ে ব্রাহ্মণী নদীর নাম হয়েছে? আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রৌরকেল্লা যে স্টিল প্ল্যান্ট রয়েছে এটা কোথায় রয়েছে? উড়িষ্যায় রয়েছে। এই স্টিল প্ল্যান্টটা এটা কিন্তু একটা দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল। তো সেই দেশটার নাম কি যার সহযোগিতায়
রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল। তা ঝটপট কমেন্ট বক্সে যাও, কি কি লিখবে? যে ব্রাহ্মণী নদী এটা কোন দুটি নদীর যৌথ প্রবাহ, আর রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট এটা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে। নেক্সট দেখো, পান্না ডায়মন্ড মাইন্স অফ ইন্ডিয়া আর লোকেটেড, তাহলে ভারতের যে বেশিরভাগ যে আমাদের হীরের খনিগুলো সেটা কোন রাজ্যে অবস্থিত? তো এখানে বলে রাখি যে ভারতের বেশিরভাগ যে ডায়মন্ড মাইন্স সেটা রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। আর এই মধ্যপ্রদেশে রয়েছে ভারতের সব থেকে বড় ডায়মন্ড মাইন, তার নাম কি? পান্না ডায়মন্ড মাইন। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের বৃহত্তম ডায়মন্ড মাইনের নাম কি? পান্না। এখানে একটা জিনিস বলে রাখি, হয়তো তুমি এই প্রশ্নটা কমন পেলে না, কিন্তু দেখবে স্যার যে ক্লাসটা করাচ্ছে সেখানে যেগুলো স্টার মার্কস দিয়ে যে আলাদা ইনপুটসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু কি ফ্যাক্টর হয়ে যেতে পারে। এমন অনেক কিছু জিনিস কিন্তু আমি ক্লাসে কিন্তু করাবো তোমাদের স্টার দিয়ে দিয়ে, যেগুলো যদি ভালো করে তোমার মার্ক করে রাখো বা ভালো করে প্র্যাকটিস করে দেখবে এইটা কিন্তু কমন তোমাদের আসার চান্সেস অনেক বেশি। তাহলে এখান থেকে আরো একটা প্রশ্ন বলছি, বলো তো পৃথিবী বিখ্যাত যে কোহিনুর ডায়মন্ড, এটা কমেন্ট বক্সে জানাও আমাকে, পৃথিবী বিখ্যাত যে কোহিনুর ডায়মন্ডটা রয়েছে বা কোহিনুর হিরে, এটা ভারতের কোন খনি থেকে উত্তোলন করা হয়েছে? এটা তো সবাই জানি কোহিনুর হিরোটা কোথায় ছিল, এটা ছিল হচ্ছে শাহজাহানের ময়ূর সিংহাসনে। তো সেই যে ময়ূর সিংহাসনে তোমার ছিল কোহিনুর, তো সেখানে আমাকে একটা জিনিস বলো যে এই কোহিনুর হিরেটা কোন খনি থেকে উত্তোলন করা হয়েছে? চটপট কমেন্ট করে দাও। নেক্সট প্রশ্ন দেখো, দ্য মেজর কনসেন্ট্রেশন অফ ইন্ডিয়াস মাইকা প্রোডাকশন কামস ফ্রম, তাহলে বলছে ভারতের বেশিরভাগ যে মাইকা বা অভ্র এইটা কোথা থেকে আসছে, মানে কোন রাজ্যগুলি থেকে? তাহলে এখানে দেখো চারটে অপশন রয়েছে, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর গুজরাট। তো এদের মধ্যে সব থেকে বেশি অভ্র উৎপাদনকারী রাজ্যের নাম কি? ক্লাসে তো আমি করেছি, ক্লাসের খাতা যখন চেক করবে দেখবে ক্লাসে কিন্তু আমি 4th SM এ কিন্তু যখন ভারতীয় মিনারেলস পড়াই তখনই কিন্তু এটা খুঁজে পাবে সব থেকে বেশি প্রোডাকশন করে মাইকা, সেটা কে? সেটা হচ্ছে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। আর তোমাদের জন্য রইল একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলো তো কোডারমা, কোডারমা যেটা ভারতের একটা বিখ্যাত মাইকা মাইন বা অভ্রের খনি, এটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে চটপট কমেন্ট করো যে কোডারমা ভারতের কোন রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, the location of iron and steel plants in India has been influenced by the availability of the following in order of importance, মানে বলছে কোনো একটা জায়গায় ভারতে যদি আমাদের লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে তো তার পেছনে কোন কোন ফ্যাক্টরগুলো এটা বলতে পারি হচ্ছে মেজর রোল প্লে করে বা কি ফ্যাক্টরসগুলো কোনগুলো, সেটা কি বলছে? সেটা বলছে পরপর সাজাতে, মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা সবার আগে থাকবে এবং তারপরে ফলোয়িংগুলো কি তার পরপর কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ পরপর সাজানো থাকবে। দেখো সবগুলোই এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমার হচ্ছে আয়রন যে স্টিল প্রোডাকশনের ক্ষেত্রে দরকার আমাদের, কিন্তু চেয়েছে কি? চেয়েছে হচ্ছে সব থেকে যেটা বেশি প্রয়োজন সেখান থেকে তার সব থেকে কমের দিকে যাও, মানে বলতে পারি কি? বলতে পারি হচ্ছে বড় থেকে ছোট বা ডিসেন্ডিং অর্ডারে। তো দেখো লৌহ আকরিক উৎপাদন এটা কিন্তু মেজর কি রোল প্লে করে কিসের ক্ষেত্রে? লৌহ ইস্পাত আমাদের শিল্পের ক্ষেত্রে। কারণ লৌহ ইস্পাত শিল্প যদি গড়ে তুলতে হয় তো প্রধান কাঁচামালটা কি? সেটাই তো হচ্ছে লৌহ আকরিক। তাহলে দেখো এর মধ্যে লৌহ আকরিক কোনটা প্রথমে রয়েছে? দেখো ম্যাঙ্গানিজ, এটা তো প্রথমে আসবেই না, কেন? আমি কি? আমি তো স্টিল প্রোডাকশন করব, আমার তো আয়রন দরকার, তাহলে ম্যাঙ্গানিজ কি করে হবে? কপার, কপারও হবে না। কোকিং কোল, কোকিং কোলও হবে না। আমি কি বলেছি? আমার মেন জিনিসটা কি? আমাকে যদি এখন বলে যে মাংস বানাতে, তাহলে মাংসের যদি আমাকে বলে হচ্ছে চিকেন চাপ বানাও বা বলে হচ্ছে আমাকে মাটন ভুনা বানাও, তাহলে আমার মেন রেসিপিটার যে ইনগ্রিডিয়েন্ট সেটা কি থাকবে? গরম মশলা, আদা রসুন, নাকি মাটন বা চিকেন? তো মাটন বা চিকেন না হলে তো হবে না আমার। তো সেই এখানে চেয়েছে আমার কি? সেই মাটন বা চিকেন চাইনি, চেয়েছে সেই ইস্পাত কেন্দ্রের প্রধান কাঁচামাল, সেটা কোনটা? সেটা হবে কিন্তু
আয়রন ওর, তারপরে আসবে কোকিং কোল, তারপরে আসবে লাইমস্টোন, শেষে আসবে ম্যাঙ্গানিজ। তাহলে অপশন ডি ইজ দ্য আনসার। তাহলে এখানে বুঝতে হবে যে প্রশ্ন কি চাইছে। এটা একটু ট্রিকি প্রশ্ন ছিল, এটা হয়তো গুলিয়ে যেতে পারে। প্রথমে দেখবে যে কোন শিল্প চাইছে। সাপোজ এটা তো গেল আয়রন অ্যান্ড স্টিল, যদি বলে অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির জন্য মেন তোমার কাঁচামাল বা মেন কি ফ্যাক্টর কি, তাহলে আমি বলেছি যে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি, সেটা বক্সাইট। তাহলে যেখানে আয়রন ওর পড়ে আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, এখানে বক্সাইট থাকবে। এটা কিন্তু খুব ভালো করে তোমরা নজর রাখবে। আর একটা জিনিস সেটা হচ্ছে, একটা প্রশ্নের জবাব তোমরা দাও যেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে, সেটা হচ্ছে ইস্পাত কেন্দ্র নিয়েই প্রশ্নটা। সেটা হচ্ছে ভিলাই আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ভিলাই আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে। তাহলে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ভিলাই আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে। আর যদি সম্ভবপর হয় এটাও জানাবে যে এই ভিলাই ইস্পাত কেন্দ্রটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত। আমি জানি তোমরা পারবে, তাই চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ, মানে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় রয়েছে। তাহলে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে কোথায়, এটা হবে হচ্ছে কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড হচ্ছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, যেটা রয়েছে কোথায়, এটা রয়েছে কেরালা। তাহলে আমাকে একটা প্রশ্ন দেখো, উত্তর তো আমি দিয়ে দিলাম যে কোচিন শিপইয়ার্ড কোন রাজ্যে রয়েছে, এটা তো কেরালা পেয়ে গেলে। আমাকে একটা জিনিস বলো, এই যে কোচিন শিপইয়ার্ডটা রয়েছে এটা কোন উপকূল বরাবর রয়েছে, মানে কেরালার যে উপকূল, কেরালার যে কোস্ট, তার নাম কি। তাহলে কেরালার যে উপকূল, যেটা আমি কিন্তু তোমাদের একদম ফার্স্ট এসএম এ যখন ইন্ট্রোডাক্টরি ক্লাস হয় বা ফার্স্ট এসএম এ যখন আমি কোস্টাল প্লেন্সগুলো করাই, সেখানে কিন্তু আমি ব্রিফলি বলে দিই যে প্রত্যেকটা রাজ্যের যে উপকূল তার নামটা কি। তো কেরালার উপকূলের নামটা চটপট তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইনক্রিজিং ফিমেল লিটারেসি ইজ এক্সপেক্টেড টু অ্যাফেক্ট দ্য বার্থ রেট ইন দিস ওয়ে। আবার বলছি, ইনক্রিজিং ফিমেল লিটারেসি ইজ এক্সপেক্টেড টু অ্যাফেক্ট দ্য বার্থ রেট ইন দিস ওয়ে। বলছে যদি ফিমেল নারী শিক্ষার হার যদি বেড়ে যায় তাহলে কি বলছে, বার্থ রেট মানে আমাদের হচ্ছে জন্মহারের ওপর কি প্রভাব ফেলতে পারে বা ফেলবে। নারী শিক্ষার হার বাড়ার সাথে সাথে আমাদের বলতে পারি জন্মহারের ওপরে কি প্রভাব পড়বে, এটা কিন্তু ভালো করে জানতে হবে। পশ্চিমবঙ্গ বা ভারতের যদি আমরা প্রসপেক্টে দেখি বা রেসপেক্টে দেখি, সেখানে কি হবে, সেখানে কিন্তু আমাদের এখনো কিন্তু অনেক মহিলা বা নারীরা কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। এবং গ্রামের দিকে মূলত কি হচ্ছে, সেখানে কিন্তু একটা লিটারেসির সমস্যা রয়েছে, শিক্ষার হারটা যেহেতু কম, তো সেখানে কি হচ্ছে এই ম্যাল প্র্যাকটিসগুলো হয়, যাকে আমরা বলি বাল্য বিবাহ। তো এই বাল্য বিবাহের ফলে কি হচ্ছে, বাল্য বিবাহের ফলে কিন্তু ভারতের যে পপুলেশন সম্পর্কিত যে আইডিয়া, মানে জন্ম সম্পর্কিত যে আইডিয়া বা ধারণা সেখানে তৈরি হচ্ছে না। যদি সেখানে যথাযথভাবে যদি আমরা নারীদের শিক্ষিত করতে পারি, তাহলে তারা জানবে যে কতগুলো সন্তান এবং কত বছরের পর থেকে একটা নারী মানে গর্ভধারণ বা সন্তান ধারণ করতে পারে। তো এটার জন্য হচ্ছে শিক্ষার হারটা বাড়িয়ে তুলতে হবে। যদি শিক্ষার হার না বাড়াই তাহলে কি হবে, অনিয়ন্ত্রিত জন্মহার, মানে জন্মহার আমাদের বৃদ্ধি পাবে। তার ফলে তার সাথে সাথে কি আসবে, অন্যান্য সমস্যাগুলো, সেটা ক্ষুধা হতে পারে, ম্যালনিউট্রিশন হতে পারে, শিশু মৃত্যু হতে পারে, বা অশিক্ষা হতে পারে, বিভিন্ন পরপর আসবে, বা বাল্য বিবাহ পরবর্তীকালে এইভাবে একটা কি চেন ওয়াইজ চলবে। তো জন্ম হার আমাদের কি হবে, কমবে, বাড়বে, নাকি সমান থাকবে, না কোনোটাই নয়। তো নারী শিক্ষা যত বাড়বে তত কি হবে, শিক্ষা বাড়ার সাথে সাথে জন্মহার কমে যাবে। এটা সবসময় মাথায় রাখবে যে নারী শিক্ষা যত বাড়বে
ততই আমাদের জন্মহার কমে যাবে। তার কারণ কি, নারীরা বুঝতে শিখবে যে অনিয়ন্ত্রিত জন্মহার কিন্তু ভালো নয়। জন্মহার যদি বৃদ্ধি পায়, সন্তান ধারণ যদি অল্প বয়সে হয়ে যায়, তার সঙ্গে কিন্তু অনেক সমস্যা হতে শুরু করে। সো সেইগুলো জানাবার জন্য কি করা হচ্ছে, এখন কিন্তু গ্রামের দিকে বা শহরের বিভিন্ন অঞ্চলে কি করা হচ্ছে, নারী শিক্ষা, এটার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে। তাহলে এটা কিন্তু ভালো করে আমাকে এই বুঝিয়ে দিলাম তোমাদের। আমাকে একটা জিনিস তোমরা কমেন্ট করে জানাও, এই যে ফিমেল লিটারেসি রেট রয়েছে বা নারী শিক্ষা, এটা বলো তো যে ভারতে নারী শিক্ষার হার কোন রাজ্যে সব থেকে বেশি? এটা কমেন্ট বক্সে আমাকে জানাও যে ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সব থেকে বেশি, বা কোন রাজ্য নারী শিক্ষা সব থেকে ওপরে রয়েছে, টপের দিকে রয়েছে। এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট প্রশ্ন দেখি, which of the following is not encountered in the ইন্দিরা গান্ধী ক্যানাল? তাহলে ইন্দিরা গান্ধী ক্যানাল যে অঞ্চলটা রয়েছে, এইখানে কোনটা সমস্যা নয়? তাহলে ইন্দিরা ক্যানাল যেখানে রয়েছে সেখানে সমস্যার কারণ কোনটা নয়? সেটা হবে কি, সেটা হবে হচ্ছে প্রোগ্রেসিভ ওয়াটার লগিং। তাহলে ইন্দিরা গান্ধী ক্যানালটা এটা কিন্তু প্রোগ্রেসিভ যে আমাদের হচ্ছে ওয়াটার লগিং কিন্তু একটা কারণ নয়। তাহলে এটা কিন্তু ভালো করে বুঝবে। নেক্সট বলছে, দ্য বোকারো স্টিল প্লান্ট ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ। বোকারো স্টিল প্লান্টটা এটা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছে? তাহলে বোকারো স্টিল প্লান্টটা এটা কিন্তু তৈরি হয়েছে কোন দেশের সহযোগিতায়? বোকারো হয়েছে সোভিয়েত ইউনিয়ন। তাহলে ঝাড়খণ্ডের বোকারোতে যে সোভিয়েত ইউনিয়নের দ্বারা একটা ইস্পাত কেন্দ্র গড়ে তোলা হয়েছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বোকারো স্টিল প্ল্যান্টটা কোন দেশের সহযোগিতায়? এটা হচ্ছে সোভিয়েত। এটা গেল একটা প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তুতিকোরিন an important fishing harbor is situated along the coast of তুতিকোরিন যে আমাদের বন্দর রয়েছে সেটা কোন উপকূলে অবস্থিত? তাহলে তুতিকোরিন যে বন্দরটা কোন উপকূলে অবস্থিত? উত্তর হবে করমণ্ডল উপকূল। তো করমণ্ডল উপকূলটা কোন রাজ্যে? তোমরা ভালো করেই জানো, করমণ্ডল উপকূলটা রয়েছে তামিলনাড়ু এবং তার সঙ্গে কিছুটা অন্ধ্রপ্রদেশের পার্ট রয়েছে। এই দুটো মিলিয়ে হয় হচ্ছে করমণ্ডল উপকূল। আর এটাও তোমরা অবশ্যই জানো কিন্তু যে করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? করমণ্ডল উপকূলে। একটা জিনিস আমাকে তোমাকে বলবে, সেটা হচ্ছে যে নর্দার্ন সরকার বা উত্তর সরকার যে উপকূলটা রয়েছে, এই উপকূলটা কোথায় অবস্থিত? উত্তর সরকার উপকূল যেটা আমি লিখে দিয়েছি বোর্ডে, খুব গুরুত্বপূর্ণ। এটা কোথায় অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট বলছে, copious rain in the northern coast of Tamil Nadu October November are due to। কপিয়াস রেন, কপিয়াস মানে প্রচুর যে বৃষ্টিপাত হয় কোথায়? আমাদের তামিলনাড়ুর যে উপকূলবর্তী অঞ্চলে। সেটা কেন হয়, তার কারণটা কি? তাহলে আমি কি বললাম যে বছরে দুবার বৃষ্টিপাত কোথায় হয়? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। কখন হয়? একটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমনের ফলে হচ্ছে, আর একটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন। তাহলে প্রত্যাগমনকে কি বলা হয়? রিট্রিটিং মনসুন, মানে মৌসুমী বায়ুর প্রত্যাগমন। খুব গুরুত্বপূর্ণ। তাহলে মৌসুমী বায়ুর প্রত্যাগমনের ফলে কি হচ্ছে? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে। তাহলে আমি যদি ছবিটা এঁকে দিই তোমাদের বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাটস, আমি শর্টে লিখছি ইজি মানে ইস্টার্ন ঘাটস। আর এই দিক থেকে আমাদের মৌসুমী বায়ুটা আসছে, এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, শর্টে লিখছি বে অফ বেঙ্গল। তাহলে এই বায়ুটি যখন এখানে ধাক্কা লাগছে তখন বৃষ্টিপাত হচ্ছে এইভাবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এই পারে যে ঢালটা রয়েছে, এই যে ঢালটা আমার তৈরি হচ্ছে কোন দিকে? ঠিক
উল্টো দিকে ইস্টার্ন ঘাটের এই ঢালটাকে কি বলে, এবং এই ঢালে বৃষ্টিপাত যে কম হচ্ছে তাই এইখানে কোন অঞ্চল তৈরি হয়, সেটা আমায় কিন্তু কমেন্ট করে জানাবে। যে ইস্টার্ন ঘাটের তো এই ঢালে তো করমণ্ডল উপকূল বরাবর যখন প্রত্যাগমনের সময় প্রচুর বৃষ্টি হচ্ছে, এই উল্টো ঢালে দেখো বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে না অ্যাজ সাচ। তো সেই ঢালটাকে কি বলে এবং সেই অঞ্চলটাকেও কিন্তু একটা বিশেষ নামে জানা যায়, সেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমায় জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। Which one of the following pairs is not correctly match? এই চারটের মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ নেই, তো দেখে নিই। হিমালয় টারশিয়ারি যুগে, একদম ফার্স্ট ক্লাসে করায়, হিমালয় টারশিয়ারি যুগে তৈরি হয়েছে একটা ফোল্ড মাউন্টেন, কারেক্ট। আচ্ছা নট কারেক্টলি বলেছে কিন্তু, হ্যাঁ। ডেকান ট্র্যাপ ভলকানিক ইরাপশন, একদম কারেক্ট। ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি তৈরি হচ্ছে কীভাবে, অগ্নুৎপাতের ফলে, একদম কারেক্ট। ওয়েস্টার্ন ঘাটস প্যালিওজোইক ফোল্ড মাউন্টেন্স, এটা পরে আসছি। আরাবল্লী হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান ফোল্ড মাউন্টেন, একদম কারেক্ট। প্রি ক্যাম্ব্রিয়ান মানে কি, প্রি ক্যাম্ব্রিয়ান মানে হচ্ছে যে ধরে নাও আজ থেকে প্রায় অলমোস্ট ধরে নেওয়া হচ্ছে যে 600 মিলিয়ন, ভূগোলে বিভিন্ন যুগ রয়েছে, তো বিফোর 600 মিলিয়ন যে এজটা হয় তাকে বলা হয় কি প্রি ক্যাম্ব্রিয়ান। আর আরাবল্লী তো ফোল্ড মাউন্টেন আমরা জানি, তাহলে এটা তো কারেক্ট রয়েছে। কিন্তু ওয়েস্টার্ন ঘাট কি একটা ফোল্ড মাউন্টেন? ওয়েস্টার্ন ঘাট তো একটা ফোল্ড মাউন্টেন নয়। ওয়েস্টার্ন ঘাটটা কি আসলে একটা স্কার্প, স্কার্প বা বলা হয় কি, বলা হয় এসকার্পমেন্ট। এসকার্পমেন্ট মানে হচ্ছে বাংলায় যাকে বলা হয় ভৃগু। তার মানে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির যে পশ্চিমের অংশটা অনেকটা বলতে পারি অনেক যুগ আগে, আজ থেকে প্রায় বলতে পারি কয়েক কোটি বছর আগে একটা টেকটনিক রিজনের জন্য নিচের দিকে বসে যায়। মানে আরব সাগরটা নিচের দিকে যেহেতু বসে গেছে, তাই দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম দিকটাও যে ভৃগুর মতো বসে গেছে নিচের দিকটায়, মানে একটা টেবিলের মতো বসে আছে, তো সেইটাকেই বলা হচ্ছে কি এসকার্পমেন্ট বা বাংলায় বলে ভৃগু। আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আমাকে বলবে, বলো তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নামটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমায় জানাও। নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, সয়েল ইরোশন ইজ দ্য মোস্ট অ্যালার্মিং ইন হুইচ লিটোরাল স্টেট অফ ইন্ডিয়া? সয়েল ইরোশন মানে মৃত্তিকা ক্ষয়, এটা ভারতের কোন উপকূলবর্তী রাজ্যের একটা প্রধান সমস্যার কারণ? অপশন কি বলছে, তামিলনাড়ু, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি যে সয়েল ইরোশনটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে? এটা কিন্তু বেশিরভাগটা হচ্ছে কোথায়, ওয়েস্ট বেঙ্গল। তার কারণ কি, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আমাদের হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোনসগুলো বেশি হচ্ছে, সুন্দরবন অঞ্চল রয়েছে, বা বলতে পারি যেদিকটা আমাদের হচ্ছে দীঘা মন্দারমণি, তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের হচ্ছে বলতে পারি সয়েল ইরোশন বা মৃত্তিকা ক্ষয়ের আওতায় চলে আসছে। তাহলে এখানে উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল। তার সঙ্গে বলে রাখি নট অনলি ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু বোথ করা উচিত ছিল, অপশানে কিন্তু বোথটা দেওয়া উচিত ছিল। কি হতো বোথ, বোথের ক্ষেত্রে হতো কিন্তু যে বি অ্যান্ড সি, কারণ উড়িষ্যাতেও কিন্তু যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেশি, আর উড়িষ্যাতে কি একটা ইলংগেটেড একটা আমাদের কোস্ট লাইন রয়েছে, সেই জায়গাতেও কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের প্রবণতা বেশি, কেন ওখানে যে ভিতরকণিকা ম্যানগ্রোভটা রয়েছে সেখানেও কিন্তু মৃত্তিকা ক্ষয়টা প্রবল পরিমাণে হয়। তাহলে যাই হোক উত্তরটা হবে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু এটার উত্তর হওয়া উচিত ছিল কি বি অ্যান্ড সি। তাই এটা একটু দেখে নেবে পরীক্ষার আগে। নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এল নিনো, এল নিনো এটা কি? তো দেখো যখন ক্লাইমেটটা করায়, এখন তো একটা বার্নিং কোয়েশ্চেন যে এল নিনো প্রভাবটা কি পড়ছে ভারতের জলবায়ুর ওপরে, তো সেই এল নিনো এটা কি জিনিস? জলবায়ু যেহেতু বললাম তো কি মনে হলো যে স্যার তো জলবায়ু বললো মানে কি অ্যাটমসফেরিক ফেনোমেনা, এটা না বাবু, একদম ভুল। এল নিনোর প্রভাবে অ্যাটমসফিয়ারে একটা কি পড়ছে, এফেক্ট পড়ে, সেটা
পজিটিভও পড়ে নেগেটিভও পড়ে। হ্যাঁ স্যার, পজিটিভ নেগেটিভ দুটোই পড়ে একসঙ্গে? হ্যাঁ পড়ে। তার মানে কি, একটা প্রবাদ আছে না, কারোর পৌষ মাস এবং কারোর সর্বনাশ। হ্যাঁ, ভারতের পক্ষে কি হয়, ভারতের পক্ষে একটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট পড়ে। কিন্তু যদি আমরা দেখি যে আন্দিজ পর্বতমালা যেখানে রয়েছে, যেটা হচ্ছে আমার দক্ষিণ আমেরিকার যেটা প্রশান্ত মহাসাগরের উপকূল, যেখানে চিলি রয়েছে, পেরু রয়েছে, এই অঞ্চলটায় কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয় এর ফলে। তাই এটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু মৌসুমী বায়ুকে দুর্বল করে, কিন্তু ওই অঞ্চলে কিন্তু এটা বৃষ্টিপাতের প্রধান কারণ। তাহলে এটার ফলে অ্যাটমসফেরিক একটা ফেনোমেনা হচ্ছে, কিন্তু এটা অ্যাটমসফেরিক ফেনোমেনা নয়। এনভায়রনমেন্টাল ফেনোমেনা একদমই নয়। ক্লাইমেটিক একদমই বলেই তো দিলাম, আবহাওয়া জলবায়ু একই তো জিনিস। কাকে বলি আমরা জলবায়ু? কোনো অঞ্চলের গড় প্রায় 40 বছরের আবহাওয়াকেই আমরা জলবায়ু বলি, তবে একই জিনিস। উত্তর হবে ওশানিক ফেনোমেনা। কেন, এল নিনো মানে কি, একটা ওয়ার্ম ওশান কারেন্ট। ওয়ার্ম ওশান কারেন্ট বা বলতে পারি একটা যে উষ্ণ সমুদ্র স্রোত, যেটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় হচ্ছে কি দক্ষিণ আমেরিকার যে চিলি পেরু এই অঞ্চলের উপকূলবর্তী অংশে দেখতে পাওয়া যায়। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানাবে যে এল নিনো তো স্যার একটা উষ্ণ সমুদ্র স্রোত, তাহলে এই অঞ্চলের শীতল সমুদ্র স্রোতটির নাম কি? এটা কিন্তু ঝটপট কমেন্ট বক্সে জানাও যে এখানকার শীতল সমুদ্র স্রোতটা, যেটা ভারতে কি করে মৌসুমী বায়ুকে আরো কি করে শক্তিশালী করে তোলে। যেমন এই বছরটা দেখো, এটা কিন্তু কি সেই বছর যে বছরে এই স্রোতটা রয়েছে, তার ফলে দেখবে বৃষ্টিপাতের পরিমাণটা কি অনেকটা বেড়ে গেছে। দেখো পাহাড়ে ধস নামছে। আমাদের এই দক্ষিণবঙ্গে দেখো বৃষ্টির ফলে পশ্চিমের জেলাগুলোতে কি হচ্ছে, ঝাড়খণ্ড থেকে জল ছেড়েছে, সেখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেটা হচ্ছে কারণ কি, যে একটা সেই স্রোতটা এসছে, যেটা ঠিক এই স্রোতটা মানে আমাদের এল নিনোর উল্টো স্রোত। তো তার নামটা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট কোয়েশ্চেন দেখি। Which of the following is in the correct descending order of West Bengal in terms of sex ratio 2011? তার মানে কি বলছে কি, পশ্চিমবঙ্গে 2011 সালের যে সেক্স রেশিও মানে কি লিঙ্গানুপাত। তার মানে কি প্রত্যেক 1000 জন পুরুষে কতজন মহিলা রয়েছে। হাজারটা ফিক্স থাকবে, মানে পুরুষ হাজারই থাকবে। কি হবে, মহিলার যে সংখ্যাটা এটা কিন্তু ভ্যারি করে। তাহলে সেটা কি বলছে, বলছে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে কি বেশি থেকে কম। তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারীদের সংখ্যাটা বেশি আর কোন জেলায় কম, এটা ডিসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে। দেখে নিই অপশন কি বলছে। দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, হুগলি। দার্জিলিং, হুগলি, মুর্শিদাবাদ। হুগলি, দার্জিলিং, মুর্শিদাবাদ। হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং। এখানে দুটো জায়গা নিয়ে কনফিউশন হবে। তার কারণ কি, সবার টপে রয়েছে দার্জিলিং। দার্জিলিং এতেও রয়েছে, সিতেও রয়েছে। তাহলে এ বা সি এর মধ্যে আনসার হবে কোনো একটা। কিন্তু দেখতে হবে দার্জিলিংয়ের ইমিডিয়েট নেক্সটে কে রয়েছে, পশ্চিম মেদিনীপুর। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে অপশন এতেই রয়েছে আমার কি উত্তর, সেটা কি দার্জিলিং, ওয়েস্ট মেদিনীপুর আর হুগলি। এটাই কিন্তু কারেক্ট সিকোয়েন্স, যেখানে হচ্ছে কি যে নারীদের সংখ্যাটা সব থেকে বেশি থেকে কমের দিকে রয়েছে। তোমরা একটা জিনিস আমায় কমেন্ট করে জানাবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারীদের সংখ্যা মানে সেক্স রেশিও সব থেকে লোয়েস্ট। এটা কমেন্ট করে জানাও। এটা খুবই অ্যালার্মিং যে এই এমন একটা জায়গায় এই রকম একটা নারীদের সংখ্যা বা সেক্স রেশিও কম হতে পারে। সেটা কোন জেলা, তোমরা চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি পারো নারীদের সেক্স রেশিওটা কত, সেটাও কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। At which of the following places the pole star appears in the highest angle in the sky? কি বলছে, at which of the following places the pole star appears highest angle in the sky? আমরা কি জানি, সাপোজ ধরে নিই এটা হচ্ছে, এটা পৃথিবী। ভালো করে দেখো ছবিটা, এটা পৃথিবী। তাহলে পোল স্টার, আমি যদি এটাকে সাউথ ধরে নিই, মানে আগেকার দিনে তো আমাদের কম্পাস বা এরকম র্যাডারের কোনো ব্যবস্থা ছিল না, তখন কি করতো পোল স্টার বা হচ্ছে কি মানে যাকে আমরা কি বলি ধ্রুব তারা, তো সেই তারা অনুযায়ী কিন্তু আমাদের কি দিক নির্দেশ করা হতো। তাহলে হচ্ছে নর্থ। তাহলে পোল স্টার বলছে কোথায়, পোল স্টার রয়েছে আমার এখানটায়। সাপোজ ধরে নিই এটা হচ্ছে পোল স্টার, এটা হচ্ছে ধ্রুব তারা আমার এইখানটায় রয়েছে।
আর পশ্চিমবঙ্গের আমি 3টে প্লেসের জায়গায় দিচ্ছি, এই একটা প্লেস, এই একটা প্লেস, আর এই একটা প্লেস। বলছে হাইয়েস্ট অ্যাঙ্গেল। হাইয়েস্ট অ্যাঙ্গেল মানে কি? হাইয়েস্ট অ্যাঙ্গেল মানে যাকে বলা হয় পারপেন্ডিকুলার, মানে এই একটা প্লেসের যখনই এই ওপরের অংশটা হয় মানে 90 ডিগ্রি ক্রিয়েট হয় তাকে বলা হয় হাইয়েস্ট অ্যাঙ্গেল। তাহলে হাইয়েস্ট অ্যাঙ্গেল আমি বলতে পারি কখন হবে, যখন তুমি কি হবে আস্তে আস্তে দক্ষিণ থেকে, যেহেতু আমাদের কি স্টারটা কোথায় রয়েছে, উত্তরের দিকে রয়েছে, তো পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় তোমার যেতে হবে যেটা একদম একদম বলতে পারি পশ্চিমবঙ্গের উত্তরের সীমানায় রয়েছে। সেই জায়গাতে গেলেই আমি দেখতে পাবো কি, যে অ্যাপিয়ার করবে হাইয়েস্ট অ্যাঙ্গেল, মানে এই বরাবর চলে আসবে। বাকিগুলো দেখে নিই, বাকিগুলো কিন্তু স্ল্যান্টে রয়েছে, হাইয়েস্ট অ্যাঙ্গেল আসছে এখানে কিন্তু দেখাই যাবে না। তাহলে এই জায়গাতেই গেলেই কিন্তু আমার কি হবে, হাইয়েস্ট অ্যাঙ্গেলে আমি ধ্রুবতারা বা পোল স্টার অ্যাপিয়ার হবে। তো সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম হচ্ছে, আমি ক্লাসে তোমাদের করাই, যে পশ্চিমবঙ্গের নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা? ফালুট। তাহলে ফালুট হচ্ছে পশ্চিমবঙ্গের সেই জায়গা, যে জায়গা থেকে কিন্তু আমাদের ধ্রুবতারা বা পোল স্টার হাইয়েস্ট অ্যাঙ্গেলে একদম টপেই দেখতে পাওয়া যায়। আর এখানে বাকিটা দেখে নাও, অপশন এ যেটা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সান্দাকফু যেটা, এটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এটা বহুবার এসছে, এবারও আসতে পারে, কে বলেছে আসতে পারে না? আসতেই পারে। ভালো করে দেখবে, হাইয়েস্ট অ্যাঙ্গেলে কে রয়েছে? ফালুট। আর সান্দাকফু রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অংশে বা সর্বোচ্চ শিখরে। তোমরা কমেন্ট করে জানাবে এই সান্দাকফু এটা পশ্চিমবঙ্গের কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত, অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখি, which of the following is in the correct descending order of the districts of West Bengal in terms of area? 2011 সালের যদি আমরা তথ্য দেখি, সেখানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় কোন জেলা, সেখান থেকে সব থেকে ছোট জেলায় আসতে, মানে ছোট জেলা মানে কি সব থেকে ছোট নয়, মানে পরপর আসবে ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট। তাহলে উত্তর কি হবে? সব থেকে বড় জেলা কোনটা, এটা দেখেই উত্তর করা যায়। পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা, সেটা এখনো সব থেকে বড়। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা ইন টার্মস অফ এরিয়া সেটা হচ্ছে কি দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া, এই অর্ডারে থাকবে। তাহলে বুঝে গেছো সব থেকে বড় জেলা কোনটা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বাঁকুড়া। নেক্সট কোশ্চেন দেখে নিই, the distance from the north to the south of West Bengal is approximately, মানে পশ্চিমবঙ্গের একদম উত্তর এবং দক্ষিণ। তাহলে পশ্চিমবঙ্গের একদম উত্তর এবং একদম দক্ষিণ, এই ডিস্টেন্সটা কত চেয়েছে? এই ডিস্টেন্সটা চেয়েছে কত? এটা হবে হচ্ছে এক্স্যাক্ট ডিস্টেন্স হচ্ছে 623 কিলোমিটার। এটা আমরা ক্লাসে করি। তো অপশন যদি দেখি, অপশনে কিন্তু আমাদের এক্স্যাক্টটা নেই, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে। তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের কি হবে, 600, 400, 700 না 800? তো দেখো 623-এর কাছাকাছি নিয়ারেস্ট রয়েছে আমাদের 600, তাহলে অপশন এটা হয়ে গেল উত্তর 600 কিলোমিটার। কিন্তু তোমরা আমাকে বলবে এটাকে উত্তর দক্ষিণ, যদি স্যার বলে আমাদের পূর্ব পশ্চিমে, মানে যদি আমাদের এই ডিস্টেন্সটা বার করতে দেয় যে এটা ওয়েস্ট এটা ইস্ট, তাহলে এই ওয়েস্ট আর ইস্ট এদের ডিস্টেন্সটা কত রয়েছে? উত্তর দক্ষিণে 623 কিলোমিটার রয়েছে, আর পূর্ব পশ্চিমে মানে একদম লেফট থেকে একদম রাইট এই ডিস্টেন্সটা কত, এটা কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, দামোদর রিভার ইজ রাইজেস ফ্রম, দামোদর নদীর উৎপত্তি কোথায়? তো দামোদর নদীর উৎপত্তি কোথায়? দামোদরের উৎপত্তি হচ্ছে কোথায়? রাজমহল, হিমালয়, ছোটনাগপুর না ইস্টার্ন ঘাট? তো দেখো দামোদর যেহেতু আমাদের কোথায় পশ্চিমে জেলা পুরুলিয়ার কাছ থেকে আসে, মানে কি পুরুলিয়া ছাড়িয়ে কোথায় ঝাড়খণ্ড থেকে আসে, তো সেখানে তো হিমালয় হবে না। পূর্বঘাট ভারত পশ্চিমবঙ্গে নেই, তো আইদার হতে পারে রাজমহল আর নয় ছোটনাগপুর। তো রাজমহলের যে কেসটা রয়েছে, রাজমহল কিন্তু এখানে না, রাজমহল কোথায় রয়েছে? রাজমহল রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড এর মাঝামাঝি একটা জায়গা, যেখান থেকে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কাছে প্রবেশ করে, মানে যেখানটা হচ্ছে কি মালদা জেলা, সেই জায়গাটা রয়েছে রাজমহল। তো এখানে উত্তর হবে ছোটনাগপুর, কিন্তু এক্স্যাক্ট পয়েন্ট কিন্তু ছোটনাগপুর নয়, এক্স্যাক্ট পয়েন্ট হচ্ছে খামারপোত পাহাড়, এক্স্যাক্ট পয়েন্ট হচ্ছে খামারপোত হিল। তাহলে ছোটনাগপুর মালভূমির ঝাড়খণ্ডের খামারপুত হিল থেকে কিন্তু দামোদরের উৎপত্তি হয়। আর দামোদর এখন তো পশ্চিমবঙ্গের মানে বিস্তীর্ণ জেলা, মানে পশ্চিমবঙ্গের যে বলতে পারি
এই দিকে রয়েছে আমাদের প্রায় বর্ধমান, হাওড়া, ঘাটালের একটা অংশ, এই সব জায়গাগুলো কিন্তু প্লাবিত। কার জলে? বেশিরভাগটাই কিন্তু হচ্ছে দামোদরের জলে। কেন? ঝাড়খণ্ড থেকে যে জল ছেড়েছে ডিভিসি, তার জলে কিন্তু। এটা কিন্তু একটা পলিটিক্যাল একটা ম্যাটারও হয়ে দাঁড়িয়েছে। দেখবে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি বলেছে যে ডিভিসি কিছু না জানিয়ে জল ছেড়েছে। তো সেটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, সেটা আমরা যাব না। কিন্তু এই মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে আমাদের ড্রট ম্যানেজমেন্টের যে জলটা যে কনজার্ভ করা হয় বা রিজার্ভ করা হয়, সেটা দেখে কিন্তু কি দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষের বিখ্যাত কিন্তু আমাদের বলতে পারি একটা কি বলতে পারি বহুমুখী নদী পরিকল্পনা বা বলতে পারি মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। তো এখানে একটা প্রশ্ন হয় যে ডিভিসি এটা কত সালে তৈরি হয়েছে এবং এটা কোন নদী পরিকল্পনার অনুকরণে তৈরি। এটা কিন্তু জানলে তোমরা কমেন্ট করে জানাবে যে ডিভিসি কত সালে তৈরি হয়েছে এবং এটা কোন দেশের কোন পরিকল্পনার অনুকরণে তৈরি। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেজর পোর্শন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্লেটু লাইস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। তাহলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ যে মালভূমি অঞ্চল, যদি ম্যাপটা আঁকি, যা শর্টে আমি পশ্চিমবঙ্গের হচ্ছে পশ্চিমের জায়গাটা এঁকে দেবো। এটা হচ্ছে পশ্চিমের জায়গাটা, এইটা হচ্ছে মালভূমি অঞ্চলটা বেশিরভাগটা। তাহলে এই যে মালভূমি অঞ্চলটা, এটা কোন জেলায় রয়েছে? ছবি থেকে কি মনে হচ্ছে? এটা হচ্ছে পুরুলিয়া। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বেশিরভাগটা রয়েছে কোথায়? পুরুলিয়ায় রয়েছে। আর তোমরা কমেন্ট করে আমায় জানাবে, হ্যাঁ অবশ্যই আবার কমেন্ট করে জানাবে, কেন স্যার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা করে প্রশ্ন কিন্তু ঢুকিয়েই দিচ্ছে, যেগুলো জানতেই হবে, কারণ সেখান থেকে প্রশ্ন আসতেই পারে। তোমরা আমায় বলবে এইখানে এমন একটা পয়েন্ট রয়েছে যে পয়েন্টটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশ। বহুবার এসছে পরীক্ষায়, তোমরা কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ অংশের নামটা কি। তাহলে দেখো কথায় কথায় কিন্তু আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি, 25 নম্বর প্রশ্নে। মানে কখন সময়টা কেটে গেল আমাদের ডিসকাশনে আমরা জানতেই পারলাম না, শেষ প্রশ্ন এসে দাঁড়িয়েছি। The plains at the foot of the Darjeeling Himalayas is known as in Darjeeling district of West Bengal। মানে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার যে পাদদেশীয় বা ফুটহিলস কি নামে পরিচিত? যদি আমরা ম্যাপ আঁকি, দেখে নাও, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের ছবিটা। মাঝখান থেকে তোমরা জানোই, মাঝখান থেকে বয়ে গেছে কি তিস্তা নদী, চলে গেছে এইভাবে। তো এই পারের যে অঞ্চলটা রয়েছে আমাদের, এই পারের যে অঞ্চলটা, এটাকে বলা হয় কি তিস্তার ডান তীর বা বাম দিক। তো এই যে ফুটহিলসটা, এটাকে বলা হয় কি তরাই। কি বলা হয়? তরাই। তাহলে স্যার এই পারটাকে কি বলি আমরা? আপনি তো বলে দিলেন যে ডান তীরটা তরাই নামে পরিচিত, মানে দার্জিলিং এর দিকটা। তাহলে এই যে দিকটা যেটা কালিম্পং এর দিকে রয়েছে, মানে একদম ভুটানের নিচে, তাকে কি বলা হয়? হ্যাঁ, তোমরা একদম ঠিক গেস করেছো, এটাকে বলা হয় ডুয়ার্স। এটাকে বলা হয় ডুয়ার্স। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিলাম যে তিস্তার ডান তীরের পাদদেশীয় অঞ্চলকে বলা হয় তরাই, আর তিস্তার বাম তীরের পাদদেশীয় অঞ্চলকে বলা হয় কি ডুয়ার্স। তাহলে কথায় কথায় কিন্তু আমাদের 25টা যে প্রশ্ন এসেছিল 2024-14 সালে, সেটা কিন্তু সলভ করে নিলাম এবং একদম শেষে আমরা এসে পৌঁছেছি। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে, কিন্তু তার আগে একটা যে আমাদের রিকোয়েস্ট রয়েছে বা বলতে পারি কি আমাদের আবদার, সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমাদের যে অনলাইন যে আমাদের অ্যাপ রয়েছে ইউটিউবে, সেটা হচ্ছে জিএসসি ডিজিটাল। তো তোমরা কি করবে, এইরকম আরও ভিডিও দেখার জন্য, ভালো ভালো ভিডিও বা অনেক কিছু জানার জন্য তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং তোমরা কি করবে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। যত তাড়াতাড়ি পারবে আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে নাও, তার সঙ্গে করবে লাইক। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। তার সঙ্গে আমরা যাতে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি, তাই তোমাদের কিন্তু একান্তই সাহায্য আমাদের প্রয়োজন। তোমরা যত পারবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার মধ্যে কিন্তু জিএসসি ডিজিটালকে কিন্তু শেয়ার করো, ছড়িয়ে দাও, যাতে আগামী দিনে আমরা কিন্তু আরও ভালো ভালো নতুন ভিডিও আনতে উৎসাহ পাই। তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো।